ভাইয়া? মাহাতিম ওর হাত টেনে কার্ড গুজে বলল, এটা রাখো, তোমার বোনকে সঙ্গে নিয়ে শপিংয়ে যাও, ও যা যা কিনতে চায় কিনে দিও, আর তুমিও নিজের জন্য কিছু কেনো। আবার তো সময় নেই, আমি শপিংয়ে যেতে পারবো না, তোমরা যাও কেমন? মাহাতিম অজুহাত দেখিয়ে খুব সুন্দর করে বলল। সুরাইয়া পুরোপুরি অবাক। তার মানে সত্যি সত্যি দুজনের ভেতর দ্বন্দ্ব চলছে। মাহাতিম তাহলে কৌশলের সাথে মেহিনুরকে দূরে ঠেলল। সুরাইয়া চুপচাপ সিঁড়ি পেয়ে ছাদের রুমে ঢুকলো। মেহিনুরের কাছে গিয়ে শান্তভাবে বলল, মেহনুর, ভাইয়া তোকে নিয়ে শপিং মলে যেতে বলেছে, তুই একটু সময় বের করে আসতে পারবি? এই দেখ কার্ডটাও ধরিয়ে দিল। মেহিনুর এক নজর কার্ডের উপর চোখ ফেলল, এরপর দৃষ্টি সরিয়ে শুকনো শাড়ি ভাঁজ করতে করতে বলল, কার্ডটা যার থেকে নিয়েছো তাকে ফেরত দিয়ে আসো। আমি কোনো শপিং টপিং যাব না বাবু। ভাঁজকৃত শাড়িটা নিয়ে আলমারি খুলল মেহিনুর। কোনো বিশেষ ভাবাবেগ না দেখিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। পেছনে থাকা সুরাইয়া অবুঝের মতো একবার কার্ডের দিকে তাকালো, এরপর মেহিনুরের দিকে দৃষ্টি রাখলো। মেহিনুর ক্লোথ হ্যাঙ্গারে শাড়ি ঝুলাতেই বলল, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না বাবু, কার্ডটা ফেরত দিয়ে আসো। নিচে প্রচুর কাজের চাপ আছে, নিচে প্রচুর কাজ পড়ে আছে, আমি একা একা পারবো না। সুরাইয়া ছোট্ট স্বরে ঠিক আছে বলে বেরিয়ে গেল। ও যেতেই শূন্য দরজার দিকে ফিরল মেহিনুর। হলুদের অনুষ্ঠানের জন্য সবার শাড়ি কেনা শেষ, শুধু মেহিনুর বাকি আছে। মার্জা যখন মেহিনুরের জন্য শাড়ি কিনে দিতে চাইলেন, মেহিনুর তখন বাধা দিয়েছিল। ওর গায়ের প্রতিটি শাড়ি মাহাতিমের কিনে দেয়া। এ যাবৎ যত পোশাক আশাক দরকার পড়ত সবই মাহাতিম বলার আগে নিজেই হাজির করত। অথচ আজ সুরাইয়াকে দিয়ে কার্ড পাঠিয়ে দিয়েছে। কি নিষ্ঠুর আচরণ! ছি, ন্যূনতম বিবেকও কি কাজ করেনি? মাহাতিম কি জানে না মেহিনুর কিসে অভ্যস্ত? নিজে গিয়ে কি শাড়ি আনতে পারল না? সে যদি সুরাইয়ার হাতে কার্ড না দিয়ে একটা শাড়ি ধরিয়ে দিত, তাহলে মেহিনুর সেটা ফিরিয়ে দিত? কখনো না। মেহিনুর তখনই সমস্ত রাগ, জেদ, অভিমান পানি করে শাড়িটা বুকে জড়িয়ে নিত, আর মাহাতিমের দেয়া শাড়িটা পরতে বিন্দুমাত্র সংকোচ করত না। পদে পদে এমন নিষ্ঠুর ব্যবহার সহ্য করা সহজ? প্রচণ্ড জোরে আলমারির দ্বারটা বন্ধ করল মেহিনুর। শব্দের তীব্রতা রুমের বাইরে গিয়ে সুরাইয়ার কানেও পৌঁছল। চমকে গিয়ে সিঁড়িতে ভয় পেল সুরাইয়া। মুখ ফিরিয়ে ছাদের দরজার দিকে তাকালো। জ্বলন্ত অগ্নিপিণ্ডটা পশ্চিমাকাশে হেলে পড়েছে। আকাশের বুকে কেউ যেন কমলা রঙের তুলি টেনেছে। কি চমৎকার সে দৃশ্য! আকাশের পানে মুখ তুললে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়। পড়ন্ত বিকেলের মিঠে আলোয় লঞ্চ সাইডটা জমজমাট। আকাশে যখন সাঁঝের মায়ায় বেগুনি আঁচড় গাড়বে, তখনই চতুর্পাশ রাঙিয়ে মরিচবাতির আলো জ্বলবে। আস্তে আস্তে বাড়ির লনে অতিথিবৃন্দের সমাগম হচ্ছে। লনটার একপাশে ছোট্ট একটা প্যান্ডেল করা, পুরো প্যান্ডেলটা হলুদ রঙে মুড়ে দেয়া। দূর থেকে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আলোকসজ্জা। সব কিছু প্ল্যান মাফিক করতে পেরে স্বস্তি পেয়েছে মাহাতিম। একটু পরেই শাহনাজকে প্যান্ডেলে তোলা হবে। ফটোগ্রাফারের দলটা আসতে একটু দেরি আছে। শেষ বিকেলের আভাটা মুছে গিয়ে সাঁঝের মায়ায় ডুবল। আকাশের রংটা ফিকে হয়ে গাঢ় বেগুনি রঙে পড়ল। নীতির রুমে সব মেয়েরা একত্র হয়ে সাজছে। 3টা বিউটিশিয়ান মেয়ে জনে জনে সবাইকে সাজিয়ে দিচ্ছে। শাহনাজের পরনে হলুদ রঙের জামদানি কাপড়ের শাড়ি, লাল রঙের মোটা পাড়টা দারুণ চমৎকার। শাড়ির আঁচলটা টকটকে লাল, লালের উপর সোনালি বুননের কারুকাজটা ঝিকমিক করে জ্বলছে। সঙ্গে লাল রঙের ব্লাউজ, যার হাতাটা কনুই পর্যন্ত এসেছে। মাথায় ঘোমটা রেখে বাঙালি স্টাইলে শাড়ি পরিয়ে দিয়েছে। শাহনাজকে হলুদ সন্ধ্যার হলুদ পরি লাগছিল। গ্রামের ছাপ ধুয়ে শহরের চাকচিককে মারাত্মক মানিয়ে গেছে। যেন শাহনাজ শহরের মেয়ে, শহরের কাতারেই বেড়েছে। সবার আগে রেডি হলো ফারিন। সাজসজ্জা ও শাড়ির বেশ নিয়ে নিচে নামতে নিল। 2 হাতে শাড়ি ধরে নিচে নামতে নিলে হঠাৎ মেহিনুরের কথা মনে পড়ল। কি সাংঘাতিক! ভাবি কোথায়? ভাবি না আমাদের সাথে ছিল? কথাগুলো বলতে গিয়ে দ্রুত মেহিনুরকে খুঁজতে লাগলো। সোজাসুজি ছাদের দিকে পা বাড়িয়ে কাঙ্ক্ষিত রুমের কাছে পৌঁছলো।
রুমের স্লাইডিং ডোরটা বামে টেনে পা বাড়ালো ফারিন। আশ্চর্য হয়ে বিছানার দিকে চোখ বড় করে তাকালো। চরম বিস্ময় নিয়ে বিছানার কাছে এগোতে এগোতে বলল, ভাবি তুমি রেডি হওনি কেন? নিতে আপুরা সবাই রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে না বলে এখানে এসেছো কেন? কি হয়েছে তোমার? ফারিন দুহাতে শাড়ি ধরে বিছানায় এসে বসলো। মেহিনুর বিছানার হেড সাইডের সাথে পিঠ ঠেকিয়ে বই পড়ছিল। ফারিনকে পাশে বসতে দেখে বই বন্ধ করে বলল, কিছু হয়নি ছোটকু ননদিনী, তুমি নিচে যাও, সবাই তোমাকে খুঁজবে, আমি একটু পরেই তোমাদের সাথে দেখা করছি। ফারিন ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে বলল, তুমি কি ভাইয়ার উপর কোনো কারণে রেগে আছো? ঠোঁটের দুকোণে হাসির ভাঁজ ফেলে না করল মেহনুর। ফারিনের হাত দুটো আদর দিয়ে ধরল, মুখে হাসি টেনে বলল, কোনো রাগ নেই গো, আমি যে তোমাদের মতো কোলাহল পছন্দ করি না, এজন্য একটু আলাদা হয়ে বসে আছি। তুমি যাও, আমি একটু পরেই নিচে আসবো। ফারিন কোনো কথা বলল না। মেহনুরের হাবভাব দেখে যা বোঝার ছিল সব বুঝে গেছে। যেভাবে ব্যস্ত পায়ে ছাদে উঠেছিল তার বিপরীতভাবে নিরস্ত পায়ে নেমে এলো। দোতলার কাছে দ্বিধাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকলো সে। কয়েক মিনিট চিন্তাভাবনা করে বামের সেই আধ ভেজানো রুমটার দিকে তাকালো। সেদিক বরাবর পা ফেলে সাদা দরজার কাছে পৌঁছলো ফারিন। চুরির ঝিনঝিন শব্দযোগে আস্তে করে দরজা ঠেলে দিল। বিনম্র কণ্ঠে বলল, ভাইয়া আছো? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মাহতিম। গায়ে জলপাই রঙের পাঞ্জাবি, হাতে পারফিউমের বোতলটা নিয়ে কড়া স্প্রে করেছে সে। এটা তার শক্ত অভ্যেস, বদলানো মুশকিল। স্প্রের মুখটা বন্ধ করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, বল। ফারিন দরজা ছেড়ে ভেতরে ঢুকে পড়ল। মাহাতিমের কাছে এসে বিমর্ষ কণ্ঠে বলল, তুমি ভাবিকে কিছু বলছো? স্লিপটা গোটাতে গিয়ে মাহাতিম স্থির হয়ে গেল। মুখটা ডানে ঘুরিয়ে ফারিনের দিকে তাকালো, প্রশ্ন করে বলল, কি বলতে যাব? ফারিন কোনো প্রকার ভনিতা না করে বলল, এদিকে সবাই রেডি হয়ে যাচ্ছে, ভাবি এখনো শাড়ি পরেনি। এটা কি কোনো কথা? মাহাতিম কথাটা শুনে শক্ত হয়ে গেল। সে কি আবারও কোনো ভুল করে ফেলল? সবাই রেডি হচ্ছে, ও কেন ভং ধরে আছে? চিন্তার চাকাটা ঘোরাতে লাগলো সে। কোন ভুলটা করেছে সেটা নিয়ে ভাবতেই চোখ মুখ কুঁচকে ফেলল মাহাতিম। দাঁত শক্ত করে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, ও শিট, আমি তো ভুলেই গেছি। দ্রুত স্প্রের বোতলটা ফেলে গাড়ির চাবি খুঁজতে লাগলো। অস্থির হয়ে তন্ন তন্ন করে চাবি খুঁজছিল মাহাতিম। ভাইয়ের অবস্থা দেখে কাহিনী বুঝল না ফারিন। বোকার মতো দাঁড়িয়ে থাকলে মাহাতিম ততক্ষণে চাবি পেয়ে গেছে। ঝড়ের বেগে রুম থেকে বেরোনোর সময় গলা উঁচিয়ে সে বলল, খবরদার, আমি না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করবি না। আর দাঁড়ালো না মাহাতিম। দ্রুত বেগে দৌড় লাগিয়ে এক ছুটে গ্যারেজে আসলো। লঞ্চ সাইড থেকে দৌড়ানোর দৃশ্যটা তোফ দেখতে পেল। মাহাতিম, কই যাস বলার আগেই চোখের সামনে দিয়ে জিপ ছুটিয়ে বেরুলো। মাহাতিমকে উম্মত ভঙ্গিতে বেরোতে দেখে নানা প্রশ্নের উদ্রেক হলো। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। মাহাতিম এখন কোথায় গেল? অমন তড়িঘড়ি ভঙ্গিতে কোথায় ছুটল? প্রচণ্ড অসহনীয় গরম, ভ্যাপসা গরমের জ্বালায় পুরো শহরটা ছটফট করছে। গ্রীষ্মের খরতপ্ত আবহাওয়াটা সন্ধ্যের দিকেও তাপ দিচ্ছে। আধ ঘন্টার রাস্তাটা শর্টকাট মেরে 10 মিনিটে ফিরল মাহাতিম। গায়ের পাঞ্জাবিটা হুলস্থুল অবস্থার জন্য পুরোপুরি ভিজে গেছে। মাথার চুলগুলো ঘেমে নাস্তানাবুদ। কপালের কাছে চুলগুলো থেকে টুপটুপ পানি ঝরছে। গ্যারেজের কাছে জিপ ঢুকে দৌড় লাগালো মাহাতিম। লনের দিকে দৃষ্টি দিয়ে দেখল অনুষ্ঠান এখনো শুরু করেনি। এক দৌড় দিয়ে সিঁড়ির কাছে পৌঁছলো সে। 3 ধাপ সিঁড়ি একসঙ্গে পেরিয়ে ছাদের রুমটায় পৌঁছে গেল। স্লাইডিং ডোরটা খুলে ভেতরে তাকাতেই থমকে গেল মাহাতিম। দৌড়ের কারণে প্রচণ্ড সে হাঁপাচ্ছে। মুখ খুলে হাঁপাতে থাকলে তার দিকে দুজোড়া দৃষ্টি পড়ল। মাহাতিমের অবস্থা ঘেমে নিয়ে একদম জঘন্য। পুরো মুখ লাল হয়ে আছে, চুলগুলো ভিজে গেছে। মুখ দিয়ে অবিশ্রামভাবে নিঃশ্বাস নিচ্ছে। তার ডান হাতে একটা সাদা রঙের ব্যাগ। মাহাতিমকে জোরে জোরে হাঁপাতে দেখে কপাল কুঁচকালো শাহনাজ। অবাক কণ্ঠে বলল, এ কি অবস্থা? আপনি কোথা থেকে এলেন? আপনি না রেডি হচ্ছিলেন? অস্বাভাবিক নিঃশ্বাসের জন্য মাহাতিম কথাই বলতে পারছে না। ঢোক গিলে ঠান্ডা হওয়ার জন্য মাথাটা নিচে ঝুঁকালো।
মেহিনুরকে রেডি করার জন্য একটু আগে এসেছে শাহনাজ। এসেই দেখে মেহিনুর রেডি হয়নি। মেহিনুরকে জোরপূর্বক নিজের কেনা শাড়ি পরিয়ে রেডি হতে বলল। মেহিনুর নিরুপায় হয়ে সেই শাড়িটাই হলুদের জন্য পরল। এই অবস্থায় মাহাতিমকে দেখে শাহনাজ কি করবে ভেবে পেল না। মেহিনুর একবারও পিছু ফিরে দরজার দিকে তাকালো না। সে আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুল আঁচড়াচ্ছে। পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য মাহাতিম ঢোক গিলে বলল, এই প্যাকেটটা বিছানায় রেখো শাহনাজ, নিচে কাজ আছে, আসছি। চলে গেল মাহাতিম। হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় রাখলো শাহনাজ। স্বামী স্ত্রীর মধ্যবর্তী ফাঁসাতে ঢোকা অনতিচর্চার বিষয়, তাই চুপচাপ মেহিনুরকে নিচে আসতে বলে সেও রুম থেকে বেরিয়ে গেল। চুল আছড়ে ঘাড়ের কাছে খোপা করল। সবুজ রঙের শাড়ির সাথে ঝুমকো জোড়া পরল। সবুজ রেশমি চুড়িতে 2 হাত ভর্তি করল। সম্পূর্ণ রেডি হয়ে রুম থেকে বেরুতে নিল সে। যেতে ধরেই বিছানার দিকে সাদা ব্যাগটার উপর চোখ পড়ল। স্থির হয়ে তাকিয়ে থাকতেই ব্যাগটার দিকে এগিয়ে গেল। কৌতূহলের বশেই সাদা ব্যাগটার ভেতর ডান হাত দিল সে। ভেতর থেকে খচখচ করা প্যাকেটটা টান দিতেই স্তব্ধ দৃষ্টিতে তাকালো। বুকটা আচানক ধরপড় ধরপড় করতে লাগলো। গলা শুকালো, রক্তের স্রোত বাড়ল, মাথাটা ফাঁকা ফাঁকা অনুভব হলো। স্বচ্ছ প্যাকেটটার ভেতর একটা চমৎকার হলুদ শাড়ি। রংটা গাঢ় হলুদ, পাড়টা গাঢ় সবুজ। হলুদ সবুজের মাঝে অদ্ভুত সুন্দর শাড়িটা দেখে অভিভূত হয়ে গেল। এই শাড়িটা আনার জন্যই অমন করে হাঁপাচ্ছিল, ঘামে ভিজে জবজবা হয়ে ফিরল। পুরো অনুষ্ঠানে নিজেকে মাটি করে মেহিনুরের জন্য ছুটল। উদাস চাহনিতে চোখ বুজল মেহিনুর। 2 হাতে শাড়িটা বুকে চেপে ধরল। তখনই প্যাকেটের নিচ থেকে আঠা আলগা হয়ে গেল। ছোট্ট হলুদ রঙের নোটচিটটা অজান্তেই ফ্লোরে পড়ে রইল। আই এম সরি, ইউর আনসারি। বিয়েবাড়ির চেহারাটা এক লহমায় বিধ্বস্ত হলো। কেউ আন্দাজও করতে পারল না এই মুহূর্তে কি হচ্ছে। সবার মুখের অবস্থা ভণ্ডুল হয়ে গেছে। চেহারার সবটুকু আনন্দ গ্লানিতে পরিণত হয়েছে। কেউ স্বাভাবিক হতে পারছে না। মার্জা থমকানো দৃষ্টিতে চুপ হয়ে গেছে। মাহমুদার অবস্থা বোবা। সুজলা ভয়কাতুরে দৃষ্টি দিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিমের মুখ থেকে সঠিক তথ্য জানার ইচ্ছে পোষণ করছে। মাহাতিম কিছু বলছে না। শাহনাজ ভয় ভয় চাহনি দিয়ে বারবার ঢোক গিলছে। থুতনিটা থরথরিয়ে কাঁপছে, মাথা কাজ করছে না। হঠাৎ কাঁধের উপর স্পর্শ পেলে বামে তাকায় শাহনাজ। চোখ একবার বন্ধ করে শান্ত থাকার ইঙ্গিত দিচ্ছে মেহিনুর। মেহিনুরের অভয় চেতনা দেখে চোখ ঝাপসা হয় শাহনাজের। সাথে সাথে ঠোঁট কামড়ায় সে। তা দেখে না সুযোগে মাথা নাড়ায় মেহিনুর। ঠোঁট নাড়িয়ে বিনা শব্দে বলে, ঠান্ডা হ বুবু। শাহনাজ একটু শক্ত হয়, বড় একটা ঢোক গিলে নিজেকে আটকায়। তখনই উপস্থিত মহলের সামনে নীরবতা ভাঙে মাহাতিম। কান থেকে ফোন নামিয়ে একে একে সবার দিকে তাকায়। কয়েক জোড়া তার দিকে নিবদ্ধ হয়ে আছে। উৎসুক চাহনিতে আসল ঘটনা জানার আকাঙ্ক্ষায় আছে। ফোনটা পকেটে রাখতে রাখতে স্বাভাবিক গলায় বলল, মাইনর ইনজুরি, টেনশনের কোনো কারণ নেই। বাম হাতের এলবোতে সামান্য ব্যথা পেয়েছে। স্ট্রিচের আশঙ্কা নেই, ওনারা আসছে, আপনারা রেডি থাকুন। একসঙ্গে সবাই চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। বুকের উপর থেকে কয়েক টনের পাথর যেন নেমে গেল। অনেকক্ষণ পর শান্ত হলো সবাই। একটু আগে সৌভিকের কাকা অ্যাক্সিডেন্টের খবর পাঠিয়েছে। সৌভিকের গাড়িটা বাইপাস রোডের কাছে প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনার পর শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছিল। তৌফ সামিক খবর শোনার সাথে সাথেই সৌভিকের কাছে চলে গেছে। এখন সৌভিকের কাছ থেকে সবটুকু তথ্য জানার পর শান্ত হয়েছে মাহাতিম। বাড়ির সবাইকে তখন যার যার কাজে ব্যস্ত হতে বলল। শাহনাজ, মেহিনুর, নীতি দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছিল। বিয়ের ভারী সাজে পরিপূর্ণ শাহনাজকে নিয়ে রুমে ফিরল তারা। বিউটিশিয়ান মেয়েরা বাকিদের সাজিয়ে দিচ্ছে তখন। নীতি ও মেহিনুর শুধু রেডি হতে বাকি ছিল। এবার সব কিছু ঠিকঠাক শুনে ননদ ভাবি রেডি হতে লাগলো। মেহিনুর যখন শাড়ি ও ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে টিটকারি মারল নীতি। হাসি দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল,
সাবধান ভাবি, আজকে কিন্তু সাবধানে থেকো। তোমাকে স্টাইলে দেখলে কিন্তু সর্বনাশ। ভাইয়া ডেফিনেটলি কন্ট্রোল হারাবে। নীতির কথা শুনে লজ্জায় অবাক হলো মেহনুর। কপট রাগ দেখিয়ে নীতির মাথায় আলতো একটা চাপড় মারল। নীতি মৃদু ব্যথায় ঠোঁট গোল করলে ওয়াশরুমে ঢুকলো মেহনুর। দরজা লাগাতে লাগাতে মেহনুর বলল, খুব পাজি হয়েছো, যেমন ভাই তেমনই বোন, দুটোই 1 নাম্বার ফাজিল। মেহনুর ঠাস করে দরজাটা লাগিয়ে দিলে হাসতে লাগলো নীতি। কাল হলুদ পর্ব শেষ হওয়ার পর মেহনুরকে ডেকে পাঠিয়েছিল মাহাতিম। মনে মনে বিষয়টা নিয়ে বড় ভাইকে জ্বালাবে বলে নীতি আর মেহনুরকে বলেনি। নীতি জানতো না ভাই ভাবির মধ্যে শীতল যুদ্ধ চলছে। নীতির মজা করার উছিলায় মাহাতিমের ক্ষোভ যেন এক ধাপ বেড়েছে। মেহনুরকে ডাকা সত্ত্বেও মেহনুর যখন আসলো না, সেই জেদে খাবারটা পর্যন্ত ছয়নি। অপেক্ষা করতে করতে রাত 2টো বাজলো, 3টে বাজলো, একসময় 4টা পেরিয়ে ফজরের আজান দিল। তাও মেহনুর আসলো না। বিছানায় শুয়ে শুয়ে সারা রাত অপেক্ষা করেছে মাহাতিম, তবুও একটা সেকেন্ডের জন্য মেহনুর আসলো না। অন্ধকার রুমে বারবার দরজার দিকে তাকাচ্ছিল সে। এই বুঝি মেহনুর চুপি চুপি আসছে, গুটি গুটি পায়ে টুক করে রুমে ঢুকছে। কিন্তু মেহনুর সত্যিই আসেনি। তার সবটুকু চিন্তাকে জলাঞ্জলি দিয়ে মেহনুর তাকে কুৎসিতভাবে অবজ্ঞা করল। এই অবজ্ঞা পেয়ে নীরবে চুপ হয় মাহাতিম। এই অবজ্ঞাপূর্ণ আচরণ, শক্ত অভিমান, তুমুল জেদ দেখে মুখের কথা হারিয়ে ফেলল। এ কি সেই মেহনুর যে একটা ডাক শুনলেই সবকিছু ছেড়ে ছুড়ে মাহাতিমের কাছে ছুটে চলে আসতো? সেই মেহনুর কি তাকে বাজেভাবে উপেক্ষা করলো? ফজরের আজানটা দেওয়ার পর চোখ বুঝল মাহাতিম। কি এমন দোষ করেছিল? কেন ডাকার পরও এলো না? পাগলের মতো জিভ ছুটিয়ে বেরোলো। গরমে অস্থির হয়ে শাড়ি কিনে আনলো। শেষ পর্যন্ত শাড়িটাও গায়ে দিল না। আর কত? চোখ খুলল মাহাতিম, ডানে মুখ ফেরালো সে। খোলা জানালার বাইরে দৃষ্টি ফেলে দিল। রাতের সবটুকু অন্ধকার শুষে উদয়মান সূর্যটা পূব আকাশে উঠেছে। দারুণ তেজ, প্রখর লালিমা নিয়ে পৃথিবীর বুকে উদয় হচ্ছে। সূর্যোদয় দৃশ্যটা শান্ত হতে ব্যথিত হৃদয়ে চুপচাপ দেখল মাহাতিম। মনের ভেতর থেকে ধরা গলায় সুর এলো, আমি কি তোমার কাছে তুচ্ছ হয়ে গেলাম? আমার সাথে কি করলে মেহনুর? আমাকে একবারও মানুষ মনে হলো না? অপেক্ষার যন্ত্রণা তবুও সহ্য করতাম, তবুও সব কিছু ভুলে যেতাম। কিন্তু এত অপেক্ষার পরও তুমি এলে না। বরযাত্রী আসতে এখনো 20 মিনিটের মতো লাগবে। এই ফাঁকে মুখে একটা পান পড়লেন সুজলা। পানটা চিবোতে চিবোতে মাহমুদার উদ্দেশ্যে বললেন, বুঝলি ছোট বউ, ওরা আমাদের সাথে কাজটা ভালো করলো না। হাত পা গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না। বসে বসে সবার কাজ দেখো। এটা কি হলো? মাহমুদার ফিচেল হেসে বলল, জামাইয়ের কথা অমান্য করার উপায় আছে? জামাইয়ের তো এক কথাই সই। এই যে বুঝালাম, বললাম বাবা আমার হাতে কিছু একটা দাও, সবার দেখা দেখি আমিও কিছু করি। কে শোনে কার কথা? পাত্তাই দিল না। মার যা পাও আমাদের সাথে দুর্নীতিটা করলো, এখন কাকে ধরে ধরে বোঝাবো? কথা শুনে একগাল হাসলেন সুজলা। টকটকে লাল ঠোঁটে বললেন, আল্লাহর রহমতে মেয়েগুলো ভালো থাকলেই শান্তি। আমার কিছু চাই না ছোট বউ। সুরাইয়া, সাবা যতদিন ইচ্ছা আমার সাথে থাকুক। আমি ওই দুটোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। বাড়িটা খালি হয়ে গেলে কিভাবে দিন চলবে? মেহনুরকে বিদায় দেওয়ার পর যে খারাপ লাগলো। এখন শাহানাজও ভাবলে বুকে স্যাত করে জ্বলে। মেয়ে বিদায় দেওয়া কত যে কষ্টের, এটা যদি মানুষকে বোঝাতে পারতাম। আহারে জীবন, বুকের মানিককে আরেক বাড়িতে তুলে দেয়া লাগে। পাললাম, বড় করলাম, এখন ওরা আরেক বাড়ির সম্পদ। চাপা নিঃশ্বাস ছেড়ে আঁচলে চোখ মুছলেন সুজলা। পাশ থেকে মাহমুদা মাথা নুয়ে আছে। অশ্রু ভারাক্রান্ত সজল নয়নজোড়া ঢেকে রেখেছে। আজ সন্ধ্যার দিকে বাড়ির আরেক টুকরোকে বিদায় করে দেবেন। বাড়িটা আরো শূন্য হয়ে যাবে। 4 বোনের যে হই হই সমাগম ছিল, আস্তে আস্তে অন্য বাড়ির জৌলুস বাড়াবে। কি নিষ্ঠুর নিয়ম! আপনারা দুইজন এখনই কাঁদিতেছে। এই অবস্থা যদি মাইয়াটায় দেখে ওর টিকতে পারবো। কথা শুনে দুজনেই মুখ তুলে তাকালো। সামনে শেফালি দাঁড়িয়ে আছে। সুজলা চোখ মুছে ফিকে হাসি দিয়ে শেফালির হাত ধরে বসালো। মুখে বলল, বসো, আমরা কাঁদি,
তুমি বাদ যাবে কেন? কাঁদলে একসাথেই কাঁদি। মেয়ে তো এখনো বিদায় দেওয়া বাকি। মুহূর্তের মধ্যে শেফালির হাসি মাখা মুখটা বিষণ্ণ হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠতেই ভেজা গলায় বলল, আমি থাকবার পারুম না। আমি আপনি গো মতন থাকবার পারুম না। আমি কাউরে বিয়া দিতাম না ভাবি। বাড়িটা খালি হইয়া যাব। আমি কেমনে থাকুম? আমার তো পোলাও নাই। সুজলা ও মাহমুদা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল। শেফালির জীবনটা দুঃসহ। স্বামীর ভালোবাসা বলতে কোনোদিনই ওটুকু সুখ পায়নি। যার হাত ধরে এবারে চৌকাট ডিঙিয়েছিল, লোকটা দিন শেষে 1 নম্বরের ফাপড়বাজ। কোথায় আছে, মরে গেছে না পচে গেছে কেউ জানে না। ওই বদমাশের জন্য এখন দুঃখ করে না শেফালি। ওই লোক কোনোদিন শান্তি দেয়নি। আজ শেফালি নিঃস্ব, নিজের কৃতকর্মের জন্য প্রায় বিলাপের শোকে কাঁদে। শেফালির তো কেউ নেই, বাবা নেই, মা নেই, আত্মীয় বলতে তেমন কেউই নেই। যার হাতে মানুষ হয়েছিল ওই খালাও ছিল বাটপার। ধুকে ধুকে জীবনের এটুকু পর্যায়ে এসে একদম নেতিয়ে গেছে সে। একমাত্র ছেলেটার জন্য গালমন্দ শুনেও কত কিছু করলো, বিদেশের মাটিতে পাঠালো, নিজের সব সম্বল বেচে দিল। আজ সেই ছেলেরও খোঁজ নেই। নিজ থেকেই মায়ের সাথে যোগাযোগ রাখেনি। মূর্খ মায়ের সাথে কিসের যোগাযোগ? গ্রামের গেঁয়ো ভূতের সাথে কথা বলার ইচ্ছে নেই। ফটর ফটর ইংলিশ বলা ছেলেটা এখন বাংলা বলতে বিব্রত হয়। শেফালি জানে তার জীবনের সমস্ত কৃতকর্মের ফল পাই পাই করে পাচ্ছে। স্বামীর সুখ ও ছেলের ভালোবাসা থেকে আজ কঠিনভাবে বঞ্চিত। এ কি তার প্রাপ্য না? অন্যকে জ্বালিয়ে মারিয়ে যে হক আদায় করত, সেই হক আজ তাকেই পুড়িয়ে মারছে। এ কি বিচার না? সুরাইয়া, সুজলা, মাহমুদা ছাড়া আর এখন আপন বলতে আজ কেউ নেই। শেফালি সেটা কড়ায় গন্ডায় ভালোভাবেই বুঝে গেছে। যা আপন, যত আপন, এখন শুধু তারাই, শুধু তাদের ঘিরে, তাদের নিয়ে। খয়েরি রংটা ঐশ্বর্যের মতো ফুটে আছে, যেন ঝলমলে আলোর মাঝে মনোরম কোনো অপসরী। শাড়িটা চমৎকারভাবে পরেছে মেহনুর। আজ অন্যান্য দিনের তুলনায় বেশ রকম সেজেছে। চোখের কোল দুটো গাঢ় কাজলের ছোঁয়ায় রহস্যময়ী লাগছে। নরম ঠোঁট দুটোর উপর খয়েরি রঙের ছোঁয়া, হালকা ব্রুজের স্পর্শে গাল দুটো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। মাথার মধ্যভাগে সিঁথি তুলে চুলগুলো ছেড়ে দিয়েছে। দুপাশ থেকে কিছু চুল পেঁচিয়ে পেঁচিয়ে মাথার পেছনে আটকে দিয়েছে। অসংখ্য বড় বড় লাল গোলাপ দিয়ে মাথার পেছনটা সারিবদ্ধভাবে এঁটে দিয়েছে। কানে ঝুলছে খয়েরি রঙের দুল। কাঁচকাটা রেশমি চুড়িতে 2 হাত পরিপূর্ণ। মেহনুরের সাজ, রূপ, লাবণ্য দেখে বিমোহিত হয়ে গেছে নীতি। চোখে আশ্চর্যজনক চাহনি রেখে তাকিয়ে আছে। নিজের সোনালি লেহেঙ্গাটা 2 হাতে ধরে মেহনুরের সামনে সে আসলো। মেহনুরকে আপাদ মস্তক দেখতে দেখতে মুগ্ধ গলায়, তুমি আমার কথা বিশ্বাস করো, তোমাকে সবচাইতে সুন্দর দেখাচ্ছে ভাবি। আমি নিজে মেয়ে হয়েও তোমার উপর ইমপ্রেস। তুমি বিয়ার ফেসে যতটা সুন্দরী, তোমাকে মেক ওভারের পর আরো মারাত্মক লাগছে। একটা কথা মিথ্যা বলছি? লজ্জায় চোখ নামালো মেহনুর। তাকে আসলেই সুন্দর লাগছে। একবার কি মাতেমের কাছে যাবে? বুবুর যেদিন আংটি বদল হলো, সেদিন রাতে অন্ধকার মুহূর্তে মাতেম গলায় চুমু খেয়েছিল। মাদক কণ্ঠে অদ্ভুত নেশার মতো বলেছিল, তোমাকে রানীনগরের রানী লাগছে। তোমার পাশে আমাকে মানাচ্ছে না। নিজেকে ক্ষুদ্র প্রজার মতো লাগছে। এটা তো ঠিক হলো না। হঠাৎ চিন্তার দুনিয়া থেকে বাস্তবে ফিরল মেহনুর। নীতি তার ডান হাত ধরে ভাবি ভাবি বলে ডাকছে। সদ্বিদ ফিরে পেতেই একটু অপ্রস্তুত হলো মেহনুর। পরক্ষণে শান্ত গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, আমি হাতের কাজটা শেষ করে এক্ষুনি নিচে আসছি, ঠিক আছে? নীতি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। নীতি রুম থেকে চলে যেতেই মেহনুর রুম থেকে বেরোলো। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে ডানে বামে তাকালো। নীতি বা ফারিন কেউ নেই। বুকে সাহস জুগিয়ে পায়ে পায়ে সাদা দরজার কাছে আসলো। দরজাটা আজ বন্ধ। নব মোচড় দিতে গিয়ে আচমকা থামলো মেহনুর। কানে জোরে জোরে সেই কথাগুলো বেজে উঠল। কোথাও গুরুত্বপূর্ণ কথা চললে সবসময় নক করে ঢুকতে হয়। কথাটা মাথায় রাখবে, দ্বিতীয়বার রিপিট করব না। নব থেকে হাত সরালো।
নিজের রুম হওয়া সত্ত্বেও আজ বাইরের মানুষের মতো দরজায় নক করলো। টুকটুক শব্দ করার পর যখন ভেতর থেকে কোনো আওয়াজ এলো না, তখন নব মুচড়ে দরজা খুলল মেহনুর। ভেতরে দৃষ্টি ফেলে দেখল রুম খালি, মাহাতিম নেই। 3 কবুলে আবদ্ধ হয়ে বিদায় হলো শাহনাজ। সবটুকু স্মৃতি মায়ের কাছে, পরিবারের কাছে, নিজের ছোট্ট গ্রামের কাছে ফেলে গেল। চিরদিনের জন্য অন্যের বাড়িতে আশ্রয় নিল সে। বুক উজাড় করা অশ্রু নিয়ে নতুন সংসারের দিকে ফিরল। সাফায়াত ইসলাম সৌভিকের হাত ধরে নতুন জীবনের দিকে পাড়ি দিল। পুরনো জীবনকে ফেলে নতুনত্বকে হাত বাড়িয়ে ছুল। বিদায়ের পর অতিথির গমগমে ভাবটা কেটে যেতে লাগলো। এক পর্যায়ে বাড়ির মানুষ ছাড়া আর কেউ অবশিষ্ট রইল না। শাহনাজের বিদায়ের পর সাবার মনটা নুয়ে গেছে। এবার গ্রামে ফিরলে আর শাহনাজ পাশে থাকবে না। 2 বোন একসাথে কলেজে যাবে না। সাবার কাঁদো কাঁদো চেহারা দেখে সুরাইয়াও মুখ ভার করে আছে। বিদায়ের সময় সব বোনেরা হাউমাউ করে কেঁদেছে। একসাথে বড় হলো, সবকিছুই একসাথে করলো, কিন্তু বড় হবার সাথে সাথে সব বন্ধন কেটে গেল। শৈশবের স্মৃতিতে ফিরে যেতে মন চায়, যেই স্মৃতিতে শুধু অবুঝপনার দিন ছিল, আনন্দদায়ক মুহূর্ত ছিল। এরকম বিচ্ছেদের অধ্যায় ছিল না। গুমটপূর্ণ পরিবেশটা অনুকূল করার জন্য সিয়াম একটু আয়োজন করলো। বাড়ির লন সাইডে কাঠ লাকড়ি এনে আগুনের ব্যবস্থা করে ফেলল। সবুজ সবুজ ঘাসের উপর মাদুর পেরে সবাইকে উপস্থিত করলো। ঘোষণা দিল আজ রাতটা একটু আড্ডায় কাটুক। সব মন খারাপের কারণগুলো ভস্ম হোক। এমন চমৎকার সিদ্ধান্ত শুনে সবাই আগুনের চারপাশে গোল করে বসলো। সাবিরের পাশে প্রীতি, প্রীতির পাশে সাবা, সাবার পাশে ফারিন, ফারিনের পাশে সুরাইয়া, সুরাইয়ার পাশে তৌফ, তৌফের পর সামিক, সামিকের পাশে সিয়াম। সিয়াম যে মাহাতিমকে খুঁজে না পেয়ে মেহনুরকে ধরে বেঁধে বসিয়েছে। নীতির প্রচন্ড মাইগ্রেনের সমস্যা হচ্ছে বলে আসতে পারেনি। ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টায় আছে। এদিকে আলোচনার প্রথম বার্তাটা আজ সামিক শুরু করলো। আজকে জ্যোৎস্না রাত দেখছো সবাই, কি বিউটিফুল লাগছে। আচ্ছা, একটু মিউজিক হলে কেমন হয়, আমি বাজাই? সামিকের কথায় মেয়েরা কেউ সাড়া দিল না। তাদের গম্ভীর ভাব দেখে তো ফট করে বলল, এক একটা চেহারা দেখলে মনটা চাই ঝাড়ু আইনা পিটাই। ওই তোদের কি হইছে রে? ওইদিকে সৌভিক হালাই তো বউ পাইয়া ফুর্তি করতেছে, তোরা কেন কচু মতো থমথম করতাছস? তৌফের অবস্থা দেখে ফারিন চোখ গরম করলো, তীব্র রাগে খেকিয়ে উঠল। তোর মুখে কি লাগাতে পারবি না যে এখানে যে ভাবি বসে আছে সেটা কি চিলিয়ে বোঝাতে হবে? ব্যাপারটা খেয়াল করতে জিহ্বায় কামড় দিল তৌফ। ডান কানটা ধরে আফসোসের সুরে বলল, তবা তবা, এ হে ছি, আমি খেয়াল করি নাই। ভাবি কিছু মনে করছেন নাকি? মেহনুর অন্যমনস্ক হয়ে আগুনের দিকে তাকিয়ে আছে। তৌফ ওকে কি বলছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেহনুরকে খামোশ দেখে তৌফ সিয়ামের দিকে তাকালো, ইশারা করলো। কি হয়েছে? ইশারার উত্তরটা সিয়াম ঠোঁট উল্টে বুঝালো, জানি না মামা। এবার সিয়াম ও তৌফ দুজনই বাকিদের দিকে তাকালো। এখন মেহনুর বাদে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাই করছে। নীতি মাথা নাড়িয়ে বুঝালো সে কিছু জানে না। সাবার ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলল সেও কিছু জানে না। একে একে সবার উত্তর যখন একই হয়ে দাঁড়ালো, তখন তৌফ কণ্ঠ নামিয়ে ভদ্রভাবে ডাকলো, ভাবি, ভাবি শোনেন, ভাবি। কিঞ্চিত কেঁপে উঠে তৌফের দিকে তাকালো মেহনুর। দেখতে পেল সবার দৃষ্টি এখন তার দিকে। মেহনুর বিব্রত হয়ে কোনো মতে হাসি দিয়ে বলল, জি ভাইয়া। তৌফ গলা ভিজিয়ে বলল, মাহতিম আপনারা কিছু বলছে। 1 মিনিটের মতো নীরব রইল মেহনুর। কি উত্তর দেবে সেটা নিয়ে দ্বিধায় পড়লে শেষে আমতা আমতা করে বলল, না তো কিছু বলেননি। কিছু কি বলার ছিল? তৌফ বহুদিনের কথাটা আজ সুযোগ বুঝে জিজ্ঞেস করলো। মাইন্ড না করলে একটা কথা বলবো। একটা প্রশ্ন অনেকদিন থেকেই মাথায় ঘুরঘুর করতেছিল, বাট আমি আপনারে জিজ্ঞাসা করি নাই। বিয়ের সময় মাহতিমের প্রফেশনটা আমরা সিক্রেট রাখছিলাম, বলতে পারেন আমরা আপনারে ইচ্ছে করে জানাই নাই। আপনি কি এই ম্যাটার নিয়ে মাহতিমের উপর ফ্যাড আপ? কথাটা পুরোপুরি বুঝলো না মেহনুর, তাই স্বাভাবিকভাবেই বলে দিল, আপনার কথাটা বুঝলাম না তো ভাইয়া, যদি বুঝিয়ে বলতেন। গলা খাকারি দিল তৌফ।
যতটুকু নম্র হওয়া যায় ততটুকু নম্রভাবেই বলল, দেখেন ভাবি, কথাটা আপনারে ছোট করে বলতাছি না, কিন্তু কথাটার হেতু একটু বুঝিয়ে এলেন। হাজব্যান্ড নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবন আলাদা আলাদা চিন্তা থাকে, সবাই চায় তার পার্টনার একটু মন মতো হোক। এখন কথা হলো মাহতিমের ব্যাপারটা আপনি অন্যভাবে নিতাছেন, যেটা আপনাদের সম্পর্কে ফাটল আনতাছে। আপনি রাগ করিয়েন না, কথাগুলো সবার সামনে বলতাছি, কারণ এখানে সব আমরাই আছি। যদি কোনো প্রবলেম হয় আমরা সলিউশন দিতে পারবো।